নমস্কার, গোল টেবিল ফুটবল পডকাস্টের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমরা ফিরে এসেছি ভারতীয় ফুটবলের ইতিহাসের পঞ্চম এপিসোড নিয়ে। প্রথম 4টে এপিসোডে আমরা ভারতীয় ফুটবলের আদি কথা, যে গুরুত্বপূর্ণ ক্লাবগুলি, প্রধানত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এছাড়াও এরিয়ান্স, ডালহৌসি, ক্যালকাটা ফুটবল ক্লাব, এদের সবার প্রতিষ্ঠা নিয়ে কথা বলেছি। আমরা আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা নিয়ে কথা বলেছি। আজ আমি, গৌরব আর দেবজয়দা আমরা আবার ফিরে এসেছি। আজ প্রধানত কথা বলবো এই আইএফএ প্রতিষ্ঠা হওয়ার পরে দুটো ট্রফি বা দুটো টুর্নামেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেগুলো এন্ডোর্সড বাই আইএফএ। একটা হচ্ছে আইএফএ শিল্ড, যেটা একটা নকআউট প্রতিযোগিতা, এবং ক্যালকাটা ফুটবল লিগ, যেটাকে আমরা সিএফএল বলে জানি, এবং সিএফএল এখনো হয়। এবার প্রথমে আমরা আইএফএ শিল্ড নিয়ে কথা বলি, এবং আইএফএ শিল্ড নিয়ে কথা বলে আমরা অবশ্যই একটা, যেটা আপনারা সবাই জানেন, সেই দিকে পৌঁছবো। কিন্তু আইএফএ শিল্ডের একদম গোড়াপত্তনের কথায় যদি আমরা আসি, তাহলে প্রথম আইএফএ শিল্ড যখন তৈরি হয়, সেটার কেনার পিছনে নেটিভ এবং ব্রিটিশ দুটো পক্ষেরই অবদান ছিল। দুজন রাজা, পাটিয়ালা এবং কুচবিহারের রাজা, আর দুজন ব্রিটিশ অফিসার, একজন আর্মেনিয়ান ক্লাবের ব্রিটিশ অফিসার, তার নাম এ অ্যাপকার, এবং সাদারল্যান্ড নামে একজন ডালহৌসি ক্লাবের অফিসার। এরা এই 4টে পক্ষ ফান্ডিং করে, সুতরাং একজনের ফান্ডিংয়ে সম্ভব ছিল না এই বহুমূল্য ট্রফি কেনা। এবং সেই ট্রফি সামন করা হয়। সেই ট্রফি কিন্তু এখানে তৈরি হয়নি, সেই ট্রফি মেসার্স এলকিংটন অ্যান্ড কোম্পানি, লন্ডনের একটা বিখ্যাত ট্রফি মেকার, এখানে অর্ডার দিয়ে সেই ট্রফি বানানো হয় এবং সেই ট্রফি এখানে শিপ করে পাঠানো হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে খুবই গুরুত্ব দিয়ে শুরু হয়েছিল আইএফএ শিল্ড প্রথম থেকেই। আর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট 1893 সালে যখন শুরু হয়, প্রথম বছর আইএফএ শিল্ড জয়লাভ করে রয়্যাল আইরিশ রাইফেলস। পরপর দুবার তারা জেতে, 1893, 1894। আর রয়্যাল আইরিশ রাইফেলসের নথিপত্র আমরা যদি ঘাঁটি, তাহলে কিন্তু দেখব তারা স্পোর্টস ইন ইন্ডিয়া নিয়ে একটি অধ্যায় রেখেছে তাদের নথিতে। এবং যে কথা তুমি আগেও বলেছো, যে রেজিমেন্ট গ্রুপগুলো, ব্রিটিশ ট্রুপরা স্পোর্টসকে খুব গুরুত্ব দিয়ে দেখছে। তাদের নথিতে আমরা দেখতে পাচ্ছি তারা পোলো খেলছে, তারা এক্সপিডিশনে যাচ্ছে, আর তারা ফুটবল খেলছে। রয়্যাল আইরিশ রাইফেলসের নন কমিশনড অফিসার্স যারা কলকাতায় ছিল, তাদের নিয়ে বানানো এই টিম, এবং তারা পরপর দুবার জেতে। এরপরে ক্যালকাটা ফুটবল ক্লাব, যাদের কথা আমরা আগে আলোচনা করেছি, এবং ডালহৌসি, যাদের কথা আমরা আলোচনা করেছি, 1896, 1897 যথাক্রমে জেতে। এই যে রেজিমেন্টেড ক্লাবগুলোর টিমগুলোর কথা তুমি বলছো, আমরা ডুরান্ড কাপের সময় দেখেছি যে এই টিমগুলো পরপর ডুরান্ড কাপ জিতছে বলে ডুরান্ড কাপ 3বার জিতলে দিয়ে দেওয়া সেই নিয়ম পাল্টাতে হয়েছে। একই রকম দেখা যাচ্ছে, যদিও সিএফসি এবং ডালহৌসিও জিতছে। এরপরে আমি 1899 উল্লেখ করব, কারণ 1899 ট্রফিটা জেতে, আইএফএ শিল্ড জেতে সাউথ ল্যাঙ্কাশায়ার, কিন্তু ফাইনালে উঠেছিল ব্যারাকপুর আর্টিলারি। ব্যারাকপুরের কথা আমরা একদম আদি কথায় প্রথম পর্বে বলেছিলাম, যে কলকাতা এবং ব্যারাকপুর এই দুটো জায়গাতে একসাথে প্যারালাল সেন্টার হিসেবে তৈরি হচ্ছে। ব্যারাকপুর আর্টিলারি জিততে পারে না, কিন্তু তারা ফাইনালে ওঠে। এরপরে 1900 সালের ফাইনালটা খুব ইন্টারেস্টিং ছিল। এর আগে 1900 সালের আগে অবধি আমরা যতগুলো ফাইনাল দেখেছি, সবগুলোতেই 1-0, 2-0, 3-0 এরকম রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। 1900 সালে ফাইনালে ওঠে ক্যালকাটা ফুটবল ক্লাব এবং ডালহৌসি। প্রথম দিন খেলার রেজাল্ট হয় 0-0, এবং তখন যেহেতু কোনো পেনাল্টি শুট আউট বা টাই ব্রেকার ছিল না, এবং তুমি এই টাই ব্রেকার না থাকার জন্য রিম্যাচ হিসেবে আমরা এরিয়ান্স ক্লাবে এটাও আমরা আলোচনা করেছি, কিন্তু এখানে কেউ অস্বীকার করেনি। ক্যালকাটা ফুটবল ক্লাব এবং ডালহৌসির মধ্যে আবার পরের দিন খেলা হয় ফাইনাল। সেই ম্যাচে ক্যালকাটা ফুটবল ক্লাব 6-0 ডালহৌসিকে হারিয়ে দেয়। এটা মানে রিসাউন্ডিং ভিক্টরি ওভার ডালহৌসি। এরপরে 1908 থেকে 1910 অবধি গর্ডন হাইল্যান্ডার্স পরপর টানা 3বার জেতে। তো গর্ডন হাইল্যান্ডার্স প্রথম টিম যারা পরপর 3বার আইএফএ শিল্ড জয়লাভ করে, এবং এরপরে আসে 1911 সাল। এবং 1911-র আগেই ঠিক আমরা দেখছি যে বিভিন্ন ক্লাব রিসাউন্ডিং একটা স্ট্রং হোল্ড দেখাচ্ছে, যে আইএফএ শিল্ড, ব্রিটিশ আর্মি রেজিমেন্টের ক্লাব, তারা জিতছে। কিন্তু 1911-র সেই দিনটা, সেই টুর্নামেন্টের কথায় তো আমরা আসবোই, সেই ম্যাচের একদম ডিটেইলড ডেসক্রিপশন আমরা শুনবো, আমরা নিজেরা সে নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে একটু সেই সময় সামাজিক
ব্যাকগ্রাউন্ডের কথাটা মনে হয় বলে নেওয়া দরকার। 1905 সালে আমরা দেখছি বঙ্গভঙ্গের একটা প্রচেষ্টা হচ্ছে লর্ড কার্জন, এবং সেটার বিরুদ্ধে এখানকার মানুষরা একটা সংঘবদ্ধভাবে সেটার বিরুদ্ধে কথা বলছে। বঙ্গভঙ্গ রদ আন্দোলন, এবং সেই নিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, সেই নিয়ে নানা রকম সামাজিক মানুষ, পলিটিক্যাল মানুষ, তাদের ভূমিকা আমরা দেখছি। কিন্তু সেই স্বদেশী আন্দোলনের কোনো এফেক্ট কি ফুটবলে ছিল? আমার তো মনে হয় ছিল। একেবারে সেই সময়ই আমরা দেখতে পাচ্ছি যে মোহনবাগান ক্লাব ভারতবর্ষের সবচেয়ে স্ট্রং ক্লাব হিসেবে, দেশীয় প্লেয়ারদের নিয়ে খেলা ক্লাবদের মধ্যে সব থেকে স্ট্রং ক্লাব হিসেবে উঠে আসছে। এই ক্ষেত্রে একজনের নাম আমাদের বলতেই হবে, সেটা হচ্ছে শৈলেন বসু। শৈলেন বসু 1900 সালে, মোহনবাগান তখন অতটা ভালো করতে পারছিল না, শৈলেন বসু তিনি সুবেদার মেজর ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে, তাকে নিয়ে আসা হয় ট্রেনিং অর্কেস্ট্রেট করার জন্য, ফুটবল খেলানোর জন্য, কারণ তার এক্সপোজার ছিল। উনি এসে 1900 সালে আমরা জানি মোহনবাগান নিজের প্রথম মাঠ পায়, তাদের ক্লাব যেটা ময়দানে শিফট করে, সেই মাঠটা তখন মোহনবাগান প্রেসিডেন্সি কলেজের সাথে শেয়ার করতো। কিন্তু সেই সময় নিজের মাঠ পাচ্ছে, শৈলেন বসু আসছে, নানা রকম ট্রেনিং টেকনিক শুরু হচ্ছে, যার ফল আমরা ঠিক তারপরে 1900 সালে যে প্রথম দশক তখন দেখতে পাচ্ছি। 1904, 5 এবং 7 এই 3 বছর কুচবিহার ট্রফি জেতে মোহনবাগান, গ্ল্যাডস্টোন কাপ 1905 সালে জেতে, এবং এই জেতাটা খুব গুরুত্বপূর্ণ কারণ তারা ফাইনালে হারায় হচ্ছে ডালহৌসি ক্লাব, এবং ডালহৌসি ক্লাবকে তারা 6-1 গোলে হারায়, এবং ডালহৌসি ক্লাব সেই বছর আইএফএ শিল্ডের চ্যাম্পিয়ন ছিল। হিউজ ভিক্টরি। এবং তাছাড়াও ট্রেডস ক্লাব কাপ, যেটা আমরা বলেছি ইতিমধ্যে, খুব গুরুত্বপূর্ণ কাপ, সেটা 1906 থেকে 1908 পরপর 3 বার জেতে। ফলে বিভিন্ন কারণে তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং আইএফএ শিল্ডেও তারা আমন্ত্রণ পেতে শুরু করে। কিন্তু এখানে আইএফএ শিল্ডে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও তারা কিন্তু জিততে পারছে না। আর প্রথম 5 বছরের তুমি যদি মোহনবাগানের আইএফএ শিল্ডের জার্নিটা দেখো, তাহলে সেটা মনে রাখার মতো নয়। প্রত্যেকবার তারা হারের সম্মুখীন হচ্ছিল, বাজে পারফরমেন্স। মানুষ বিশ্বাস করতে শুরু করেছিল ভারতীয় ফুটবলারদের নিয়ে তৈরি কোনো ক্লাবের পক্ষে বোধহয় ব্রিটিশদের হারানো সম্ভব নয়। এবং এর একটা লার্জার সোশ্যাল পার্সপেক্টিভও আছে, একেবারে ভারতীয়রা কোনো জায়গাতেই ব্রিটিশদের বোধহয় পরাস্ত করতে পারবে না। কোনো স্পেকট্রামেই, সমাজের কোনো স্তরেই কোথাও ব্রিটিশদের হয়তো হারানো যাবে না। এবং এই কথা উঠতে শুরু করেছিল মোহনবাগান কি সত্যি যোগ্য আইএফএ শিল্ড খেলার ব্যাপারে। এরপরে 1911 সালে মোহনবাগান কর্তারা যেটি করেন সেটা হচ্ছে শিবদাস ভাদুড়ির কাছে যান। শিবদাস ভাদুড়ি কিন্তু তখন অলরেডি একজন প্রতিষ্ঠিত ফুটবলার। তার ডাকনাম ছিল পিছল বাবু, দ্য স্লিপারি ম্যান, মানে পিছলে যেতেন রক্ষণের মধ্যে দিয়ে, এবং অসাধারণ স্কিলফুল প্লেয়ার ছিলেন শিবদাস ভাদুড়ি। পিছল বাবু বলে ডাকতে পারি আমরা। এরপরে শিবদাস ভাদুড়ি তার পরিচিত লোকজনদের নিয়ে, যারা ভারতীয় বা বিশেষ করে বাঙালি যে সমস্ত ফুটবলার ভালো খেলছে, এরকম নিয়ে একটি টিম গঠন করে, যাতে আইএফএ শিল্ডে, তখনও কিন্তু মোহনবাগান জেতার ব্যাপারে ভাবছে না, আইএফএ শিল্ডে যাতে একটা ভালো পারফরমেন্স দেখানো যায় এবং সবাইকে বলা যায় যে না, মোহনবাগান আইএফএ শিল্ড খেলার যোগ্য, এটাই প্রমাণ করার ছিল। 1911 সালের 10ই জুলাই আইএফএ শিল্ড শুরু হয়। মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল সেন্ট জেভিয়ার্স কলেজের সাথে। সেই ম্যাচটা তারা 3-0 গোলে জেতে। কিন্তু ভারতীয় ফুটবলের সমর্থকরা এটাকে একটা অঘটন হিসেবে দেখে, কারণ তাদের পক্ষে ভাবা সম্ভব ছিল না যে মোহনবাগান মানে বেশি দূর অবধি যাবে টুর্নামেন্টে, কোনোভাবে প্রথম ম্যাচটা জিতে গেছে, যেটা আমরা দেখি ছোট টিম সবসময় 1-2 ম্যাচ জেতে, এই অবধি ঠিক ছিল। কিন্তু পরের ম্যাচে রেঞ্জার্স এফসির সাথে মোহনবাগান 2-1 গোলে জেতে। এবারে কিন্তু সবার টনক নড়ে, সেটা রেঞ্জার্স এফসিকে তখন হারানো মোটেই সহজ ছিল না। আর এই ম্যাচে রেঞ্জার্স এফসি 3টে পেনাল্টি পায়, আর আমাদের গোলকিপার, মোহনবাগানের গোলকিপার হীরালাল মুখার্জি 3টে পেনাল্টি সেভ করে দেয়, এবং অবিশ্বাস্য। কলকাতা ফুটবল মহলে তখন কিন্তু শিবদাস ভাদুড়ির সাথে এক গোত্রে নেওয়া হচ্ছে হীরালাল মুখার্জির নাম। সবাই চারিদিকে আলোচনা করছে হীরালাল মুখার্জি অসাধারণ গোলকিপিং দেখাচ্ছেন। এরপরে কোয়ার্টার ফাইনালে আমরা দেখি রাইফেল ব্রিগেডের মুখোমুখি হয় মোহনবাগান, যে ম্যাচটা মোহনবাগান ভালো খেলে এবং 1-0 গোলে জেতে। এরপরে আস্তে আস্তে আমরা দেখছি সমর্থকরা মাঠে আসা শুরু করছে, এবং
বাকি যে সমস্ত নিউজ পেপার তখন কলকাতা ফুটবল কভার করছে বা ভারতীয় ফুটবল কভার করছে, তাদের লেখার মধ্যেও কিন্তু মোহনবাগানের ভালো খেলার কথা উঠে আসছে। সেমিফাইনালে তাদের মুখোমুখি হয় মিডল সেক্স রেজিমেন্ট, ফার্স্ট মিডল সেক্স রেজিমেন্ট। প্রথম সেমিফাইনাল মিডল সেক্স রেজিমেন্ট বনাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, খেলার রেজাল্ট হয় 1-1, এবং সেই খেলায় মোহনবাগান খুব একটা ভালো খেলে না। মিডল সেক্স রেজিমেন্ট অসাধারণ টিম ছিল সেই সময়, এবং তারা ফিজিক্যালিটির দিক থেকে, স্কিলের দিক থেকে অনেকটা এগিয়ে ছিল, এবং তাও 1-1 কোনো রকমের রক্ষণভাগ সামলে এবং শিবদাস ভাদুরীর প্রচেষ্টায় তারা 1-1 করে রেজাল্ট। পরের দিন রিম্যাচ হবে, সেই রিম্যাচে মোহনবাগান 3-0 গোলে মিডল সেক্স রেজিমেন্টকে হারিয়ে দেয়। এটা একটা মাইলস্টোন এই পুরো আইএফএ শিল্ড 1911 আইএফএ শিল্ড জার্নি। ফাইনাল তো অবশ্যই, যেটাই আমরা এখনই আসবো, কিন্তু এই মিডল সেক্স রেজিমেন্টকে 3-0 গোলে রিম্যাচে হারানোটা একটা মাইলস্টোন। এবার সবাই বিশ্বাস করতে শুরু করে, খেলোয়াড়, কর্মকর্তা এবং আপামর বাঙালি ভারতীয় ফুটবল সমর্থকরা বিশ্বাস করতে শুরু করে যে মোহনবাগান এবার আইএফএ শিল্ড জিতলেও জিততে পারে। এবং আরও যে ভারতীয় ফুটবলের সমর্থকরা, যারা মোহনবাগানের সমর্থক ছিলেন না, তারাও কিন্তু আস্তে আস্তে মোহনবাগানকে সমর্থন করা শুরু করে। আমরা সবসময় দেখি, যেমন আমরা ক্রিকেটেও দেখি যে বলা হয় ফাইনাল ওভারের থেকে পেনাল্টিমেট ওভার বেশি ইম্পর্টেন্ট। এখানে সেমিফাইনালে এই খেলা যখন দেখাচ্ছে, রিম্যাচে 3-0 বলে হারাচ্ছে, তখন একটা বিল্ড আপটা ভীষণ স্ট্রং ছিল, এবং আমাদের সেই জায়গাটা বুঝতে হবে যে সেখানে একটা এটা নিয়ে বিশাল হাইপ তৈরি হয়েছে। এটা এমন নয় যে একটা আন্ডারগ্রাউন্ড টুর্নামেন্ট হঠাৎ জিতে গেছে তারপর লোকে জানছে, তা নয়। এরপরে সেই দিন 29 জুলাই 1911, রেড লেটার ডে, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ভার্সেস ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট। ক্যালকাটা ময়দানে খেলা হবে, 60,000 লোক সেই খেলা দেখতে পৌঁছে যায়। এবং আমরা জানি এইসবের ক্ষেত্রে অতিরঞ্জন হয়। আমরা বিভিন্ন ডকুমেন্টে এটাও দেখেছি যে বলা হচ্ছে 60,000 থেকে 1 লক্ষ লোক। হ্যাঁ, মানে তুমি সেইভাবে হয়তো বলতেও পারবে না ঠিক কতজন লোক ছিল, কিন্তু আমরা যদি ইতিহাসের নথিকে বিশ্বাস করি, তাহলে আমরা ধরে নেব 60,000 লোক। এখানে আরেকটা আমি খুব ইন্টারেস্টিং কথা অ্যাড করতে চাই, যেখানে যে 60,000 লোক, তখন তো আর গ্যালারি সিস্টেম নেই। 60,000 লোকে শুধু ফার্স্ট এবং সেকেন্ড রো ছাড়া আর কেউ কিন্তু খেলা দেখতে পাচ্ছে না। সেই জন্য নানা রকম সিস্টেম তখন তৈরি করা হয়েছিল, যেমন ঘুড়ি ওড়ানো হচ্ছিল, তারপর প্ল্যাকার্ড দিয়ে স্কোর দেখানো হচ্ছে, ঘুড়ি উড়িয়ে স্কোর দেখানো হচ্ছিল, আর আশেপাশের সমস্ত গাছ ভর্তি ছিল মানুষে ভর্তি। এবং আমরা শুনি যে এই ম্যাচের টিকিট ব্ল্যাকও হয়, অনেক গুণ বেশি দামে লোকজন টিকিট কেটে খেলা দেখতে, আনপ্রেসিডেন্টেড। আর একটা যেটা উল্লেখ্য, এই 60,000 লোকের মধ্যে কিন্তু 99% মোহনবাগানের সমর্থক ছিলেন সেদিন। এবং খেলা শুরুর আগে মাঠের চারিদিকে বন্দে মাতরম ধ্বনি শোনা যাচ্ছিল। মানে এই যে আমরা বললাম স্বদেশী আন্দোলনের সাথে এই খেলা কোথাও গিয়ে জড়িয়ে গেছে, কারণ তখন আমরা অলরেডি দেখেছি 1908 সালে ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়ে গেছে। এরপরে ম্যাচ শুরু হয়। ম্যাচের কিছুক্ষণের মধ্যেই ইয়র্কশায়ার রেজিমেন্টের জ্যাকসন একটা অসাধারণ ফ্রি কিকে বাঁকানো শটে 1-0 গোলে এগিয়ে দেয়। নিস্তব্ধ, শ্মশানের নিস্তব্ধতা চারিদিকে, কিন্তু মোহনবাগান দমে যায় না। এই গোল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই শিবদাস ভাদুরী, যাকে হয়তো এখানে গোল করতে হতোই, মানে হু এলস দ্যান হিম, শিবদাস ভাদুরী সমতা ফেরায় মোহনবাগানের। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব 1, ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট 1। এর পরের 50 মিনিট ইতিহাস, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। আমরা যেটুকু পড়ছি দেখার কোনো সুযোগ নেই, সেখানে আমরা যা স্ট্যাটিস্টিক্স পাওয়ারও কোনো সুযোগ নেই, কিন্তু হীরালাল মুখার্জি সেদিন পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন মোহনবাগানের গোলে, অপ্রতিরোধ্য। তিনি কতগুলো সেভ করেছিলেন তার কোনো হিসেব আমরা কোথাও পাই না, কিন্তু তিনি অপ্রতিরোধ্য ছিলেন সেদিন। এবং এখানে কোথাও একদল খেলোয়াড় যারা খালি পায়ে খেলছে তাদের গৌরব পুনরুত্থানের জন্য, আরেক দল ব্রিটিশ বুট পায়ে, নিট অ্যান্ড ক্লিন জার্সি, তারা তাদের স্টেটাসের জন্য। 11 জন খালি পায়ে কিন্তু খেলছে না, এখানে আমি বলে রাখি। আমাদের মধ্যে রেভারেন্ড সুধীর ছিলেন, যিনি বুট পরে খেলতেন এই টিমের মধ্যে একমাত্র যিনি ছিলেন বুট পরে খেলতেন, খ্রিস্টান ছিলেন, হ্যাঁ উনি একমাত্র বুট পরে খেলতেন। এরপরে 50 মিনিট তো দুই পক্ষ কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। খেলার শুরুর ঠিক 2 মিনিট আগে
মাঝ মাঠের বল পান শিবদাস পাদুরি এবং 3-4 জনকে কাটিয়ে এগিয়ে অসাধারণ একটি ক্রস বাড়ান অভিলাষ ঘোষের দিকে। অভিলাষ ঘোষ কোনো ভুলচুক করে না, বল জড়িয়ে যায় বিপক্ষের জালে। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব 2, ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট 1। চারিদিকে তখন উল্লাস, কিছু লোক মাঠে ঢুকে পড়তে চাইছে, কিছু লোক জামা খুলে ঘোরাচ্ছে। সেই উল্লাস ভাষায় বোঝানো সম্ভব নয়। এর 2 মিনিট পরে রেফারি বাঁশি বাজিয়ে দেয় এবং 1911 আইএফএ শিল্ড জয়লাভ করে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এবং এই ঐতিহাসিক যে ঘটনা তার নানা রকম নিউজ পেপার রিপ্রেজেন্টেশন আমরা পাই। হ্যাঁ, বিশেষ করে ইংলিশ নিউজ পেপার রয়টার্স কোট করে, when it was known that the East Yorkshire Regiment had been defeated by 2-1, the scene beggared description. The Bengalis began tearing off their shirts and waving them. The members of the Muslim Sporting Club were almost mad and rolling on the ground with joyous excitement on the victory of their Hindu brethren. আর ইংলিশম্যান লেখে, Mohanbagan has succeeded in what the Congress and the Swadesiwalas have failed to do so far, to explode the myth that the British are unbeatable in any sphere of life. এবং এই মিথ ভাঙায় আমরা ব্রিটিশ সংবাদপত্রে যেমন নানা রকম রিপ্রেজেন্টেশন পাচ্ছি, এখানে বসুমতী সংবাদপত্র তারাও লিখছে এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা যাচ্ছে। এই জুন মাসে, ঠিক 1 মাস আগে, বসুমতী পত্রিকা একটা নিজের প্রতিবেদনে লিখছে যে আমরা যারা বাবু, ইংলিশ এডুকেটেড বাঙালি বাবু, তারা যতই চেষ্টা করি কখনো ব্রিটিশদের সমকক্ষ হতে পারবো না, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারবো না। তারা সেটা বলছে। ঠিক তার 1 মাস পরে, যেদিন জিতছে মোহনবাগান, তার পরের দিন বসুমতী পত্রিকা লিখছে যে আজ প্রমাণ হলো যে ব্রিটিশদের খেলা, তাদের আনা খেলা ফুটবল, তাতে আমরা ব্রিটিশদের কাঁধে কাঁধ মিলিয়ে হারিয়ে দিতে পারি। সুতরাং একটা প্যারাডাইম শিফট হচ্ছে একদম। মানুষের চেতনা, মানুষের আত্মবিশ্বাস, সমস্ত কিছুর মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। এই ফাইনালের শেষে সুধীর চ্যাটার্জির কথা আমরা ইতিমধ্যেই বললাম, যে একমাত্র খ্রিশ্চান প্লেয়ার এবং একমাত্র বুট পরে খেলা প্লেয়ার সুধীর চ্যাটার্জি। এইটা নিয়েও একটা খুব মজার গল্প আছে, মজার, এবং এই গল্পটা কিভাবে ডেসক্রাইব করা যায় সেটা বলা কঠিন। কিন্তু সুধীর চ্যাটার্জি যখন খেলা শেষে বেরোচ্ছে মাঠ থেকে গোটা টিমের সাথে, তখন একজন, এবং ডেসক্রিপশনে লেখা আছে বেশ সুপুরুষ একজন বাঙালি বয়স্ক লোক, তিনি এসে সুধীর চ্যাটার্জিকে জিজ্ঞেস করেন যে এই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট, তাদের ফ্ল্যাগটা তো নামানো হলো, ইউনিয়ন জ্যাকটা কবে নামানো হলো? এবং সেটা আউট অফ বোস্ট হোক বা সেটা খুব উত্তেজিত হয়েই উনি বলে থাকুন, যে কারণেই বলুন না কেন, সুধীর চ্যাটার্জি বলেছিলেন যে আমরা পরের বার যখন জিতবো তখন ওই পতাকাটাও নামিয়ে দেবো। খুব মজার ব্যাপার, মোহনবাগান তারপরের প্রায় 2 দশক আর আইএফএ শিল্ড জেতে না, এবং মোহনবাগান তারপরের আইএফএ শিল্ড জেতে 1947 সালে, স্বাধীনতার বছর। এর আগে কিন্তু 3 বার মোহনবাগান ফাইনালে উঠেছে, ফাইনাল খেলেছে 3 বার, কিন্তু জিততে পারেনি। পরের বার যখন মোহনবাগান আইএফএ শিল্ড জেতে, তখন ভারত সত্যি স্বাধীনতা লাভ করে। এটাকে সুধীর চ্যাটার্জি কার্স বলা হবে না স্বাধীনতা কার্স বলা হবে, যাই বলা হোক, এটা একটা মিথ, এবং এই মিথটা সত্যি ভারতীয় ফুটবলে আছে। আমরা 1947 পর্যন্ত দেখি যে এরপরে আইএফএ শিল্ড আরো অনেক টিম জিতেছে, এরপরে আইএফএ শিল্ড মোহামেডান জিতেছে। আমরা সেটা নিয়ে কথা বলবো। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আমাদের অনেকটা কথা বলতে হবে পরের এপিসোডে, কারণ ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে আমরা আজকে কথা বললাম না, পরের দিন সেই আলোচনা নিয়ে ফিরে আসবো। এরপরে ইস্ট বেঙ্গল জেতে, এরপর একটা সময় ইস্ট বেঙ্গল, মোহামেডান, মোহনবাগান এরা একাধিপত্য বিস্তার করে আগেই। আমরা দেখেছি ইস্ট বেঙ্গল মোহনবাগান ফাইনাল হচ্ছে, মোহনবাগান মোহামেডান ফাইনাল হচ্ছে। সুতরাং 1947 এর পরের থেকে আস্তে আস্তে, যদিও এরপরে 10-15 বছর ব্রিটিশ টিমরাই আবার জিততে থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে ভারতীয় টিম, নেটিভদের টিম যেগুলো, তারা আইএফএ শিল্ডে একটা প্রতিপত্তি বিস্তার করে। এবং শুরুতে আমরা একটা কথা বলিনি যে রোভার্স কাপ, ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ড, এই 3টে মিলে একটা ট্রেবল, ডোমেস্টিক ট্রেবল হিসেবে ধরা হতো, এবং এই 3টে মিলে একটা ব্লু রিব্যান্ড, একটা ট্রেবল হিসাবে দেখা হতো। সেই ট্রেবল কিন্তু স্বাধীনতার আগে কেউ জেতেনি। 1977 মোহনবাগান জেতে, 1990 ইস্ট বেঙ্গল জেতে। সুতরাং আইএফএ শিল্ডের যে 1911 মোহনবাগানের ঐতিহাসিক জয়,
সেটা নিয়ে বহু জানা কথা এবং বহু অজানা কথা, যে কথাগুলো আমরাও রিসার্চ করতে গিয়ে জেনেছি। আমরা সত্যি বলতে কোথাও সেগুলো সেভাবে পাইনি, আমরা নানা নথি ঘেটে সেগুলো আমাদের খুঁজে বের করতে হয়েছে। আমরা আশা করছি যে আপনারাও অনেক কিছু জানতে পারলেন এবং অনেক নতুন কিছু শিখলেন সেই সময়ের ব্যাপারে। আমরা আবার ফিরে আসবো ক্যালকাটা ফুটবল লিগের আলোচনা নিয়ে পরের এপিসোডে। আর যেহেতু আমরা ভারতীয় ফুটবল এবং বাংলার ফুটবল নিয়ে কথা বলছি, বাংলার ফুটবলের জয় হোক, ভারতীয় ফুটবলের জয় হোক।